আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত 21 নং সৃজনশীল প্রশ্নে কিছু নতুন কিছু সমন্বয় এবং সাথে ভ্যাট চলতি হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করি। প্রথমে আমরা একটি উদ্দীপক দেখে নিই। এই যে এখানে একটি রেওয়া মিল, বব অ্যান্ড কোংয়ের রেওয়া মিল, সাথে কিছু সমন্বয় এবং কিছু প্রশ্ন। রেওয়া মিল আর এই সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো আমি প্রশ্ন এবং রেওয়া মিল পাশাপাশি রেখেছি, নিচে জায়গা নেই সেজন্য। তো আমাদের ক নাম্বারে বলেছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তো ভ্যাট চলতি হিসাবের কিন্তু এই যে রেওয়া মিলের মধ্যে একটা উদ্বৃত্ত আছে, ভ্যাট চলতি হিসাবের ডেবিট দিকে উদ্বৃত্ত আছে 2000 টাকা। আবার প্রশ্ন খ নাম্বারে বলেছে এই যে 2 নাম্বার সমন্বয়ে বলা আছে পণ্য ক্রয় ও বিক্রয়ের উপর মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন ভ্যাট চলতি হিসেব কীভাবে প্রস্তুত করব? যে পণ্য ক্রয় আছে, বিক্রয় আছে। আচ্ছা, একটা কাজ করি, এই আমরা পরের পেজে যাই, এখানে তো জায়গা নাই। এই যে আমি এইখানে উত্তর লিখব। ভ্যাট চলতি হিসেবের ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এই যে চলমান যে ছক আমি অঙ্কন করেছি, এটুকু উত্তরের অংশ। আর আমি ভ্যাট সংক্রান্ত যে অংশটুকু ছিল উদ্দীপকে নিয়ে আসলাম। 3টা লাইন ছিল। ক্রয়ের পাশে ভ্যাট সহ 15% ভ্যাট সহ ক্রয়, এই 34,500। আবার 15% ভ্যাট সহ বিক্রয় 69,000। তো এর পরিপ্রেক্ষিতে আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে যে ভ্যাট চলতি হিসাবের জের আছে 2000 টাকা, কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখব 2022 ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি বলে যেহেতু ডেবিট দিকে ভ্যাট চলতি হিসাব আছে, ডেবিট দিকে টাকা লিখব, এই জেরের ডেবিট দিকে। বিষয়টা আবারও বলছে, লক্ষ্য করি। এটা যেহেতু ভ্যাট চলতি হিসাবে জের, তাই ব্যালেন্স বিডি বলে সরাসরি আমরা জেরের ডেবিট দিকে লিখে দিলাম। আচ্ছা, এরপরে ক্রয় ভ্যাট লিখব। তো ক্রয় ভ্যাট লেখার জন্য এখানে লিখব ক্রয় হিসাব। এখন অনেকের মনে হতে পারে আমরা ক্রয় ভ্যাট লিখলে হতো না, ক্রয় হিসাব লিখলাম কেন? তো ক্রয় হিসাব লেখাই উত্তম, কারণ এই যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, ভ্যাটটা হিসেব করে আমরা যে টাকাটা পাবো সেটা নিয়ে জাবেদা হচ্ছে, সমন্বয় জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সেজন্য ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা লিখব, নাম লিখব ক্রয় হিসাব নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখন ক্রয় ভ্যাট কত টাকা হবে সেটা বের করতে হবে। তো এখানে 34,500 টাকা দেওয়া আছে, কিন্তু এর মধ্যে ভ্যাটও আছে, ক্রয়ও আছে। ভ্যাট হচ্ছে 100 টাকা, ক্রয় হচ্ছে 100 টাকা, আর ভ্যাট হচ্ছে 15 টাকা। তাহলে 100 আর 15 যোগ করে কিন্তু 115 হয়। সেজন্য আমাদের ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই যে 34,500 টাকা আছে, এটাকে 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব। এই যে লক্ষ্য করি, 34,500 গুণ 15 ভাগ 115 সমান এই যে 4,500 টাকা হচ্ছে। আমি ক্যালকুলেটারে বের করলাম 4,500 টাকা। তো ওই 4,500 টাকা এখানে লিখব ডেবিট দিকে, কারণ ক্রয় ভ্যাট চলতি হিসাবে ডেবিটে বসে। এটার জন্য জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাবে ডেবিট, ক্রয় ক্রেডিট। তো ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা লিখেছি, নাম লিখেছি ক্রয়। এবার আমরা জের করব। এটাও ডেবিট, এটাও ডেবিট, ডেবিট যোগ করে ডেবিট দিকে বসবে। বিষয়টা আবারও বলছি, এটাও ডেবিট, এটাও ডেবিট যোগ করে ডেবিট দিকে টাকা বসবে। আচ্ছা, এবার আমরা লিখব বিক্রয় ভ্যাট বা বিক্রয় হিসাব। তো বিক্রয়ের ভ্যাটটাও অনুরূপভাবে বের করব। এই যে 15% ভ্যাট সহ 69,000 টাকা। তাহলে 69,000কে 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই 69,000 গুণ 15 ভাগ 115 হিসেব করে যে টাকাটা হবে সম্ভবত 9,000 টাকা হবে। বিক্রয় ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট দিকে লিখব। কেন ক্রেডিট দিকে লিখব, তাই না? কারণ বিক্রয় ভ্যাট বের করার পরে সমন্বয় জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। বিক্রয় ভ্যাটের মধ্যে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তো ভ্যাটটা বের করে সেই ভ্যাটের জন্য জাবেদা হচ্ছে, সমন্বয় জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তো জাবেদায় ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তো ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখেছি, নাম লিখেছি এই যে ক্রেডিট দিকে টাকা লিখেছি, নাম লিখেছি বিক্রয়। এবার আমরা জের করব। এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এই 6,500 আর 9,000-এর পার্থক্য 2,500। এখন 2,500 কিন্তু ক্রেডিট বড়, তো ক্রেডিট দিকে বলবে।
বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 2500 হয়। এখন 2500 কিন্তু ক্রেডিট বড়, ক্রেডিট, সেই জন্য জেডটা শেষে ক্রেডিট দিকে হবে 2500 টাকা। এবং এই 2500 টাকা ভ্যাট চলতি হিসাবে জের, এটি কিন্তু চলতি দায়, কারণ ভ্যাট চলতি হিসাব ক্রেডিট দিকে জের হলে চলতি দায় হয়। তো এবার খ নাম্বারে আমাদের বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে। তো নিট মুনাফা সদায় বিবরণী এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। অঙ্কন করার পরে প্রথমে লিখব বিক্রয়, তাই না? মোট মুনাফা প্রথমে লিখলে হতো, কিন্তু মোট মুনাফাটা অঙ্কে দেওয়া নেই, তো মোট মুনাফাটা নির্ণয় করে নিতে হবে। সেজন্য বিক্রয় মাঝের ঘরে লিখব। কত টাকা? এই যে বিক্রয় 69,000 টাকা মাঝের ঘরে লিখব। এখান থেকে বিক্রয় ফেরত বাদ যায়, বাট্টা বাদ যায়, কিন্তু এই অঙ্কে বিক্রয় ফেরত বাট্টা এগুলি নাই। না থাকলে বিক্রয় ভ্যাট কিন্তু বিক্রয় থেকে বাদ যাবে, তাই লিখব বাদ বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট কত টাকা হবে? এই 69,000 গুণ 15 ভাগ 115, 9,000 টাকা হবে। এই 9,000 টাকা এখানে লিখব, লিখে এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখব, 60,000 টাকা হবে। এটার নাম হবে নিট বিক্রয়। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে হেডিং, বিক্রিত পণ্যের ব্যয় হেডিং, এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ পণ্য। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য 15,000। তো প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কোনো সমন্বয় নাই, তাই মাঝের ঘরে লিখব। প্রারম্ভিক মজুদ পণ্যের পরে লিখব ক্রয়। এখন ক্রয়ের সাথে কিন্তু ভ্যাট বাদ যাবে, ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাট্টা এগুলি বাদ যায়, নাই, সেজন্য বাদ দিব না, কিন্তু ভ্যাট তো বাদ যাবে। সেজন্য ক্রয়ের পরিমাণ আছে 34,500, এটা আমরা প্রথম ঘরে লিখব। এখান থেকে লিখব বাদ ভ্যাট। ভ্যাট ওই আগের মতো বের করব, এইটা গুণ 15 ভাগ 115, তাহলে 4,500 হবে। এবার এটি থেকে এটি বিয়োগ করে 30,000 টাকা হবে, যেটি মাঝের ঘরে লিখব। আর আছে কিছু প্রত্যক্ষ খরচ। এই যে প্রত্যক্ষ খরচ একটা আছে ডক চার্জ। ডক চার্জ মানে ওই যে জাহাজ থেকে পণ্য নামানোর সময় ঘাটে কিছু ডক চার্জ দেওয়া লাগে। ডক বলতে জাহাজের যেখানে সে ভিড়ে ওটাকে ডক বলে, ওখানে অনেক সময় ভাড়া দেওয়া লাগে, যাকে ডক চার্জ বলে। তো এখানে ডক চার্জ এইখানে বসবে, কারণ এটি প্রত্যক্ষ খরচ, ক্রয় পরিবহনের মতো। এই 1,000 টাকা মাঝের ঘরে লিখব, কোনো সমন্বয় নাই ডক চার্জ সম্পর্কে। এরপরে আর কি আছে? আর কিছু নাই। তো এখানে যোগ করব, যোগ করে নিচে লিখব। এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। কিন্তু এই অঙ্কের সমাপনী মজুদ পণ্য সম্পর্কে একটু ঝামেলা আছে, সেটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য 15,000 টাকার মধ্যে 500 টাকা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত। তাহলে সমাপনী মজুদ পণ্য এখানে আছে 15,000, যার মধ্যে 500 টাকা অব্যবহৃত মণিহারি আছে। তো আমরা কি করব? সমাপনী মজুদ পণ্য 15,000 থেকে অব্যবহৃত মণিহারি 500 বিয়োগ করে যেটা হয় 14,500 লিখব। এবার এটি থেকে এটি বিয়োগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে নিচে লিখব, যেটার নাম হবে এই মোট মুনাফা। মোট মুনাফা হলো। এখন এই মোট মুনাফার নিচে আমরা ডাবল দাগ দিব না। কারণটা কি? কারণ আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলেছে। তো নিট মুনাফা নির্ণয় করতে হলে মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করব, তাই না? সেজন্য এর নিচে আরও আইটেম আছে আমাদের, যেহেতু নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো যাই বাকিটুকু পরের পেজে করি। এই যে এইখানে বাকিটুকু করব। মোট মুনাফাটা নিয়ে আসলাম শেষের ঘরে, 28,500 টাকা হয়েছে, পূর্বের পৃষ্ঠা থেকে নিয়ে আসলাম। আমি অবশ্য আলাদা আলাদা পৃষ্ঠায় করছি, তোমরা এক পেজের মধ্যে করবে, সব সমস্যা নেই। এবার এখান থেকে লিখব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কী কী আছে এই অঙ্কের মধ্যে? এই যে বেতন আছে, তারপরে এই যে মণিহারি আছে, তাই না? মণিহারি থেকে আবার অববিত মণিহারি বিয়োগ হবে, আপ্যায়ন খরচ বকেয়া আছে, স্থায়ী সম্পত্তির অবচয় আছে, 4-5টা আছে। আস্তে আস্তে লিখি। প্রথমে আমরা মণিহারি খরচটা লিখি। মণিহারি খরচ কত টাকা? 2,000 টাকা। এটা প্রথম ঘরে লিখব। কেন প্রথম ঘরে লিখব? এই মণিহারি খরচ সম্পর্কে বলা আছে অব্যবহৃত মণিহারি 500 টাকা, যেটি সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো সমাপনী থেকে তো বিয়োগ করেছি একবার, আরেকবার এই মণিহারি থেকেও বিয়োগ হবে। বাদ অব্যবহৃত মণিহারি কত টাকা? এই 500 টাকা, সমন্বয়ে যে 500 টাকা আছে, বিয়োগ করে 1,500 টাকা মাঝের ঘরে লিখব। তারপরে লিখব বেতন খরচ। এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে 4,500, তো বেতন এখানে সমন্বয় নাই, সেজন্য 4,500 বেতন খরচ মাঝের ঘরে লিখব। তারপরে আরও আছে কি? এই যে আপ্যায়ন খরচ বকে আছে, তা আপ্যায়ন খরচ লিখব। আপ্যায়ন খরচ এই 1,000 টাকা বকে আছে। তো বকেয়া খরচটা কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে আপ্যায়ন খরচ ডেবিট, বকেয়া আপ্যায়ন খরচ ক্রেডিট। তাহলে আমরা জানি সমন্বয় দুই জায়গায় বসে। তো আপ্যায়ন খরচ নামে এখানে একবার বসবে, আবার বকেয়া আপ্যায়ন খরচ নামে দায় পাশে বসবে, দুইবার বসবে।
আর আছে স্থায়ী সম্পত্তির উপর 10% হারে অবচয়। স্থায়ী সম্পত্তি এখানে একটা আছে যন্ত্রপাতি 30,000, 30,000 টাকার উপরে 10% অবচয় ধরলে 3,000 টাকা হবে। তো অবচয় খরচ বলে 3,000 টাকা লিখব। এবার এগুলো যোগ করব, যোগ করে শেষের ঘরে লিখব। এই 28,500 থেকে পরিচালন ব্যয়ের পরিমাণ হলো আমাদের 10,000। তাহলে 28,500 থেকে 10,000 বিয়োগ করে আমাদের হবে 18,500, যেটার নাম পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফা সাথে আরও যদি অন্যান্য আয় ব্যয় থাকে সেগুলো যোগ বিয়োগ হবে। তো এই অঙ্কে অন্যান্য আয় আছে একটা, এই যে শিক্ষানবিশ সেলামি 2,000 টাকা, এটা কিন্তু অন্যান্য আয়। সেজন্য আমরা এখানে এই পরিচালন ব্যয়ের সাথে লিখব যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয়। অপরিচালন আয় লিখলেও হবে, অন্যান্য আয় লিখলেও হবে, সমস্যা নেই, এক এক বইতে এক এক রকম লিখেছে। শিক্ষানবিশ সেলামি কত টাকা? এই 2,000 টাকা। শিক্ষানবিশ সেলামির সাথে সমন্বয় নাই, তাই মাঝের ঘর শেষের ঘরে লিখব। এবার 18,200, 500 আর 2,000 যোগ করে হবে 20,500, এবং এইটার নিচে ডাবল দাগ দিয়ে এটার নাম হবে নিট মুনাফা। এটা হলো নিট মুনাফা। তো নিট মুনাফা বের করার পরে এইবার আমরা এই কি করব, গ নাম্বার করব। গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। এই যে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করলাম, 3টা টাকার কলাম। আর্থিক অবস্থার বিবরণীর প্রথমেই আমরা সম্পদ সমূহের মধ্যে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদে একটা আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি মাঝের ঘরে লিখব। যন্ত্রপাতি থেকে এই অবচয় বাদ দিব, 10% অবচয় 3,000 টাকা, বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিব। যন্ত্রপাতি লিখব, প্রশ্নে যেটি দেওয়া আছে, রামেলে যেটি দেওয়া আছে, বাদ পুঞ্জীভূত অবচয়, এইটার উপরে 10% হিসেব করে 3,000 টাকা হলো। এটা বিয়োগ করে আমরা 27,000 টাকা শেষের ঘরে লিখব। এরপরে বিনিয়োগ নাই এই অঙ্কে চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে কি কি আছে? এই যে হাতে নগদ আছে বা নগদ তহবিল, যাই বলি না কেন, নগদ তহবিল এই 22,000 টাকা মাঝের ঘরে লিখব। নগদ তহবিলের সাথে কোনো সমন্বয় নাই, সেজন্য মাঝের ঘরে লিখব। তারপরে যে প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাবের সাথেও কোনো সমন্বয় নাই, তাই 30,000 টাকা মাঝের ঘরে লিখব। এরপরে আর কি আছে? এই যে ভ্যাট চলতি, না ভ্যাট চলতি হিসাব তো আমরা ঘর করেছি আলাদা। সমাপনী মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য, অব্যবহৃত মনিহারি 500 টাকা। অব্যবহৃত মনিহারি 500 টাকাও কিন্তু চলতি সম্পদ। আর সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এই 15,000 থেকে 500 বিয়োগ করে 14,500 টাকা হবে। অর্থাৎ এই যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে এই চলতি সম্পদ পাশে 2টা আইটেম বসবে। এটার পরিপ্রেক্ষিতে সমাপনী মজুদ পণ্য এই 15,000 থেকে 500 টাকা বিয়োগ করে লিখব। আবার অব্যবহৃত মনিহারি নামে এই 500 টাকা লিখব, কারণ অব্যবহৃত মনিহারিও চলতি সম্পদ, আবার সমাপনী মজুদ পণ্যও চলতি সম্পদ। এবার এই 4টা যোগ করে শেষের ঘরে লিখব। এই 2টা যোগ করে নিচে লিখব 94,000 টাকা। এইটার নাম হচ্ছে মোট সম্পদ। তা আমাদের অঙ্কে যদি বলতো মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানেই অঙ্ক শেষ। কিন্তু আমাদের যেহেতু আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে, তা আর্থিক অবস্থার বিবরণীর আরও কয়েক লাইন হবে, এর নিচে আমরা লিখব। যেমন মালিকানা সত্ত্ব লিখব, মূলধন, আবার এই তার সাথে নিট মুনাফা যোগ করব, আর দায় লিখব। মাত্র কয়েক লাইন বাকি আছে, 2 মিনিট সময় লাগবে। আমরা বাকিটুকু এই যে এইখানে বাকিটুকু সমাধান করব। মালিকানা সত্ত্ব তো আমি 2টা ছকে করছি, তোমরা অবশ্যই একটা ছকের মধ্যে করবে। আমি আমার পেজে ধরতেছে না, সেজন্য 2টা ছকে করছি। তো মালিকানা সত্ত্ব মূলধন লিখবো আগে 70,000 টাকা, মূলধন মাঝের ঘরে লিখবো 70,000 টাকা যোগ নিট মুনাফা। এবং এই নিট মুনাফা অনেক সময় প্রশ্নে দেয়া থাকে, বলা থাকে যে নিট মুনাফা এত টাকা ধরে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, তখন সেই নিট মুনাফাটা আমরা লিখব। আর যদি ওরকম কিছু না বলা থাকে, তাহলে আমাদের খ নাম্বারে যে নিট মুনাফা নির্ণয় করেছি সেটা ধরে করব। খ নাম্বারে নিট মুনাফা পেয়েছিলাম আমরা যেটা, সেটা এখানে লিখলাম 20,500। এবার এইটা আর এইটা যোগ করে এখানে লেখা হতো আগে, কারণ উত্তোলন বিয়োগের জন্য। এই অঙ্কে উত্তোলন নাই, তো উত্তোলন যেহেতু নাই, এই 2টো যোগ করে শেষের ঘরে লিখব। তারপর লিখব চলতি দায়। তো এই অঙ্কে চলতি দায়, ওই যে ভ্যাট চলতি হিসাবে একটা জের বের হয়েছিল, মনে আছে? সেটা কিন্তু চলতি দায়। আবার এই যে বকেয়া আপ্যায়ন খরচ, এটাও চলতি দায়। তো আমরা একে একে লিখি। প্রথমে বকেয়া আপ্যায়ন খরচ লিখি, এই 1,000 টাকা মাঝের ঘরে লিখব। বকেয়া খরচ চলতি দায়, তাই বকেয়া আপ্যায়ন খরচ এখানে লিখলাম। আরেকটা আছে ভ্যাট চলতি হিসাব। এখন ভ্যাট চলতি হিসাব এখানে যেটি দেওয়া আছে 2,000, এইটা কিন্তু হবে না। তাহলে কোনটি হবে? যে ক নাম্বারে ভ্যাট চলতি হিসাব করেছিলাম, মনে আছে?
হিসাব বিজ্ঞান ক্লাস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বোঝা মুশকিল হয়, কারণ ক খ থেকে অনেক তথ্য গ নাম্বারে ব্যবহার করা হয়। যেমন ক থেকে এখন এই ভ্যাট চলতি হিসেবে জের যেটা বের হয়েছিল 2500 না কত যেন, ওটা দায়, কিন্তু ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের হলে দায় হয়, যেহেতু ক্রেডিট জের তাই ভ্যাট চলতি হিসাব এইখানে দায় পাশে লিখব। এবার এই দুটো যোগ করে 3500 শেষে লিখব। 90,500 আর 3,500 যোগ করে 94,000 হলো, এবং এই 94,000-এর সাথে সম্পদ 94,000 কিন্তু মিলে গেছে দুই সাইড। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।